হাওড়া স্টেশন থেকে সময় মতোই ছেড়েছিল শান্তিনিকেতন এক্সপ্রেস। ছোট ছোট মফস্বল শহরের স্টেশনগুলোকে ভীষণ একটা তাচ্ছিল্যে সনসন করে পাশ কাটিয়ে অনেকটা চলেও এসেছে এর মধ্যেই। ট্রেন লাইনের দুপাশে এখন দিগন্ত বিস্তৃত মাঠ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের শস্যভাণ্ডার প্রথম বর্ষার ছোঁয়ায় একেবারে সবুজ মখমলি কার্পেট। আকাশের কালো মেঘেরা ভারী উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, যেন সামান্য ইশারা পেলেই আবার শুরু করবে ধারাবর্ষণ। জানলার ধারের সিটে বসে সুজয় অবশ্য এসব কিছুই খুব মন দিয়ে দেখছিল না। তবে পাশের সহযাত্রী যাতে কোনোভাবে কথাবার্তা শুরু করতে না পারে সেজন্য অলসভাবে জানলার বাইরে চোখটা পেতে রেখে ভাবছিল, ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টগুলো ইদানিং কিছুটা ভালো হয়েছে। নীল রঙের গদি মোড়া সিট, কোথাও কাটা বা ছেঁড়া নেই। জানলার পর্দাটা থেকে যদিও আরশোলার গন্ধ বেরোচ্ছে, তবে সামনের ফোল্ডিং টেবিলটা ঠিকঠাক। কফির কাপটা তার ওপর অনায়াসে রাখা গেছে। হকার দু চারজন অবশ্য এই কামরাতেও উঠছে। সিটটা আইলের ধারে পড়েনি বলে নিজের ভাগ্যকে মনে মনে ধন্যবাদ দিল সুজয়, কারণ তা না হলে ওই হকারদের সঙ্গে গা ঘষাঘষিটা কিছুতেই এড়ানো যেত না। প্রায় 17-18 বছর বিদেশে থাকার পর ইদানিং দেশে এলে সুজয়ের একটু অসুবিধাই হয়। বাবা চলে গেছিলেন আগেই। মা মারা যাওয়ার খবর পেয়েও সুজয় আসতে পারেনি। তখন একটা জরুরি ডেপুটেশনে ছিল। মাঝখানে ছেড়ে দিয়ে চলে এলে কেরিয়ারের ক্ষতি হতে পারত। তাছাড়া মা যখন মারাই গেছেন তখন আসার আর প্রয়োজনও মনে করেনি। ওখানেই জোড়াতালি দিয়ে যেটুকু কাজ করার করেছিল। আত্মীয় স্বজন তাদের কোনো কালেই তেমন কেউ নেই, তাই জবাবদিহি করারও কোনো দায় ছিল না। তারপর থেকে ইনফ্যাক্ট তার আগে থেকেই ধরতে হবে। গত 12 বছরে সুজয় দেশে আসেনি। না, 12 বছর ঠিক নয়। ট্রেনের দুলুনিতে ঘুম পাচ্ছে একটু একটু। চোখ বুজে হিসেব মেলাতে মেলাতে সুজয় বুঝল সময়টা আসলে হবে 11 বছর। মাঝখানে একবার এসেছিল সে, যদিও সেটা প্রায় না আসার মতোই। ঘুমটা ধরেই নিয়েছিল, কিন্তু ব্রেকফাস্ট দিয়ে যাওয়ায় উঠতে হলো। প্লাস্টিকের ফয়েলটা খুলতে খুলতেই মনে হলো কে যেন তাকে দেখছে। কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি, এলোমেলো নুন মরিচ চুল, মোটা ফ্রেমের চশমার পিছনে উজ্জ্বল চোখ একদৃষ্টে তাকিয়ে আছে সুজয়ের দিকে। কয়েক সেকেন্ড ধীরে ধীরে হালকা একটা হাসির আভাস ফুটে উঠছে ভদ্রলোকের চোয়ালের ভাঁজে। স্মৃতির ওপর ঝুলে থাকা কুয়াশার পর্দাটা মুহূর্তে ছিঁড়ে খুঁড়ে একাকার। তবু প্রায় একযুগের বিচ্ছেদ কাটাতেই কি সময় লাগল আরও একটু। অবশেষে হাতের কাঁটা চামচটা নামিয়ে রেখে সুজয় বলে উঠল, রনিত, তুই? যাক, চিনতে পারলি তাহলে। আমি তো ভাবছিলাম। অবশ্য আমিও যে খুব একনজরে চিনেছি তেমনটা নয়। না চেনারই কথা। গত 10 বছরে সুজয়ের চেহারা প্রায় আমূল বদলে গেছে। কলেজে পড়ার সময় ঝাঁকড়া চুল বাগে রাখা মুশকিল ছিল, অথচ 30-এ পা দেওয়ার পরই সামনের দিকটা পাতলা হতে শুরু করল। আর এখন তো কানের পিছন দিকে একটা সরু রেখা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। মোটা হয়নি, কারণ বিদেশে এখন হেলথ ফ্যাড হওয়াটাই ফ্যাশন। মাপা খাওয়া, নিয়মিত সাঁতার কিংবা জিম। যৌবনকে কিছুতেই পালিয়ে যেতে দেওয়া চলবে না। চশমা ছিল, তবে অনেক বছর হলো লেন্স ব্যবহারেই অভ্যস্ত। মফস্বলের মাজা রং এখন বেশ চকচকে ফর্সা। তুলনায় বলা যেতে পারে রনিতের পরিবর্তন বেশ কমই হয়েছে। চুলের রং আর মুখে বয়সের ছাপটক বাদ দিলে প্রায় একই রকম আছে রনিত, অথচ তাও চিনতে সময় লাগলো একটু। সেটা কি শুধুই সময়ের দূরত্ব? রনিত নিজের সিটে ফিরে গেছে। ব্রেকফাস্ট শেষ করে কফিতে চুমুক দিতে দিতে ভাবছিল সুজয়, রনিতকে চিনতে তার সময় লাগত না কখনো। রতনপল্লীর সামনের রাস্তাটা দিয়ে ঝাঁক বেঁধে সাইকেল নিয়ে আসছে পাঠভবনের ছেলেমেয়েরা। দূর থেকেও তাদের মধ্যে রনিতকে চিনে নিতে কোনোদিন অসুবিধা হয়নি সুজয়ের। একই পাড়ায় বাড়ি। বোলপুর শহরের ধার ঘেঁষা সেই অঞ্চলটাকে লোকে বলত প্রফেসর পাড়া। দুজনের বাবাই অধ্যাপক। পাঠভবনে একই ক্লাসে পাশাপাশি বসে পড়াশোনা। দিনের বাকি সময়টাও বেশিরভাগ একসঙ্গে। বিশেষ করে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কে যে কার বাড়িতে খাবে শোবে তার কোনো ঠিক থাকত না। গ্র্যাজুয়েশনে সাবজেক্ট আলাদা হলো। সুজয় ইকোনমিক্স, রনিত ইংলিশ, কিন্তু কলেজ এক। হস্টেলের একই ঘরে থাকা। কিন্তু তারপরেই সুজয় আহমেদাবাদে ম্যানেজমেন্টে ভর্তি হওয়ায় রাস্তাটা দুম করে আলাদা হয়ে গেল। রনিত পোস্ট গ্র্যাজুয়েট করে রিসার্চে ঢুকল। বাবার মতোই অধ্যাপক হওয়ার ইচ্ছা। সুজয় ততদিনে অন্য পথে অনেক দূর ভেবে ফেলেছে, তবে যোগাযোগটা ছিল। রনিতের বাবা রিটায়ার করে কলকাতায় ফ্ল্যাট কিনলেন।
সুজয়রা থেকে গেল শান্তিনিকেতনেই, কিন্তু বাড়ি এলে ফেরার পথে রনিতের সঙ্গে একবার দেখা করে যেত সুজয়। বিদেশ চলে যাওয়ার পর সেই সুতোটাও আলগা হয়ে গেল। তবে রনিতের বিয়ের পর একবার দেশে এসেছিল সুজয়। মা তখনও বেঁচে। তিনজনে মিলে সুজয়দের শান্তিনিকেতনের বাড়িতেই হৈ হৈ করে 1 সপ্তাহ কাটিয়েছিল। মা চলে যাওয়ার পর থেকে বাড়িটা ছিল নগেন্দার হেফাজতে। অনেক দিনের লোক। সুজয়ের যখন বছর 10 বয়স তখন কাজে লেগেছিল। তারপর থেকে এটাই নিজের বাড়ি, তাই ঝেড়ে মুছে পরিষ্কার করেই রাখত। সুজয় অবশ্য মাসে মাসে টাকা পাঠানোর ব্যবস্থাটা চালু রেখেছিল। নগেন্দা মারা গেছে বছর 3 আগে। তারপর থেকে বাড়ি বন্ধ। চাবি থাকে পাশের মল্লিকবাবুর বাড়িতে। মাস 6 আগে মল্লিকাবাবুই খবর দেন একজন ব্রোকার বাড়ি বিক্রির ব্যাপারে সুজয়ের সঙ্গে যোগাযোগ করতে চায়। বাড়িটা বিক্রি করার ব্যাপারে সে তার আগেই মনস্থির করে ফেলেছিল। ফোনে জীবন বাবুইয়ের সঙ্গে কথা বলে কেমন দাম পাওয়া যাবে তারও একটা ধারণা হলো। জীবন বাবুই বললেন, একজন ভদ্রলোক বাড়িটা কিনতে খুবই আগ্রহী, কলকাতায় থাকেন। অবরে সবরে আসার জন্য শান্তিনিকেতনে একটা আস্তানা বানাবেন। সুজয়দের বাড়িটা খুব পছন্দ হয়েছে তার। দাম নিয়েও বিশেষ টানা হ্যাচড়া নেই। ফোনেই কথাবার্তা মোটামুটি হয়ে যাওয়ার পর দেশে আসার টিকিট কেটেছে সুজয়। আজ যিনি বাড়ি কিনতে চান সেই অমিয় সামন্তও আসছেন। মুখোমুখি বসে ফাইনাল কথাবার্তা বলে একেবারে সই সাবুদ হয়ে যাবে। বিকেলের ট্রেনেই কলকাতা ফিরবে সুজয়। কিন্তু রনিতের সঙ্গে দেখা হওয়ার পর পুরো প্ল্যানটাই আপসেট হয়ে গেল। ওসব চলবে না, তুই এখন আমার সঙ্গে চল। তোর ব্রোকারকে ফোনে বলে দে ভদ্রলোক আসলে যেন খবর দেয়। আমার চেনা টোটো আছে, পৌঁছে দেবে। আমার নাম ঠিকানা কিছু বলিস না যেন। এই ব্রোকারদের ভীষণ ঘাড়ে ওঠা স্বভাব, জ্বালিয়ে খাবে। গোয়ালপাড়ার কাছে বাড়ি কিনেছে রনিত। ছোটবেলার শান্তিনিকেতনের মায়া কাটাতে না পেরে আবার ফিরে এসেছে মাঝবেলায়। ছুটি ছাটা পেলেই চলে আসে। রান্নাবান্নার পাট নেই, হোম ডেলিভারিতে খাওয়া আর নিশ্চিন্ত আরামে কয়েকটা দিন কাটিয়ে দেওয়া। আমার ওদিকটা এখনও বেশ নির্জন। ধানক্ষেত, মজা পুকুর এসব আছে। বোলপুর তো ইদানিং মেট্রোপলিটন সিটি হয়ে উঠেছে রে। আমাদের প্রফেসর পাড়ায় পরপর মাল্টিস্টোরিড বিল্ডিং। সেজন্যই একেবারে কোপাই পেরিয়ে জমি কিনলাম। টোটোতে বসে গল্প করতে করতে যাচ্ছিল দুজনে। জীবনবাবুর সঙ্গে ফোনে কথা হয়ে গেছে। অমিয় সামন্ত এখনও আসেননি। এলে তিনি সুজয়কে খবর দেবেন। বিশ্বভারতীর পাশ দিয়ে যাচ্ছে টোটো। দূরে দেখা যাচ্ছে পাঠভবনের ক্লাসরুম। রতনপল্লীর মোড়টা পেরিয়ে ডান হাতি মাঠ। ওখানে ফুটবল খেলত সুজয়রা। সেই বিশাল পাকুর গাছটা, যার আড়ালে দাঁড়িয়ে প্রথমবার সিগারেট খেয়েছিল দুজনে। রনিতটা চিরকালই আনাড়ি, বেমক্কা টান দিয়ে কেশে অস্থির। তার পাশেই কতগুলো জারুল আর অমলতাস। মাঝের রাস্তাটা চলে গেছে যে গলিতে মিশেছে, সেখানেই টুপুরদের বাড়ি ছিল। একতলা বাড়ি, ছাদে একটাই ঘর, তাতে টুপুর থাকত। পাশের পোড়ো বাড়ির ছাদ থেকে টুপুরের জামা বদলানো দেখত সুজয়। একদিন রনিতকেও নিয়ে এসেছিল জোর করে, কিন্তু সেদিন টুপুর বোধহয় কিছু আন্দাজ করেছিল। স্কুলের ব্লাউজটা খুলে একটু সন্দিগ্ধভাবে জানলার দিকে তাকিয়েই পাল্লাটা টেনে দিল। টেপ জামা পরেছিল টুপুর। তার নিচে ওর মুঠি ভরা ছোট্ট বাদামি স্তন দেখতেই পায়নি রনিত, কিন্তু তাও একেবারে ঘেমে নে একসা হয়ে গেছিল। আর একটু এগোলেই খোয়াই। শীতের দুপুরে সাইকেল নিয়ে খোয়াইয়ে চক্কর খোয়াই পেরিয়ে একটা পুকুর ছিল। সাঁওতাল মেয়েরা সেখানে চান করত। গাছের আড়ালে লুকিয়ে দেখেছিল দুই বন্ধু। সেই প্রথম নগ্ন নারী শরীর দেখা দুজনের। হাফ প্যান্টের ভিতরে শক্ত হয়ে উঠেছিল পুরুষাঙ্গ। পরে কলেজে পড়ার সময় ওই সাঁওতাল পাড়ার তিতলির সঙ্গে পয়সা দিয়ে খোয়াইয়েই গাছের আড়ালে বারদুয়েক সঙ্গম করেছিল সুজয়। পরদিন সকালে বন্ধুর কাছে গল্প করেছিল সহবাসের সময় কিরকম স্তনের বোঁটা শক্ত হয়ে যায় তিতলির, তখন দাঁত দিয়ে চাপ দিতে দারুণ লাগে। এত কথা কিন্তু মনে ছিল না সুজয়ের। এই রাস্তাগুলো দিয়ে একলা পেরিয়ে গেলে হয়তো তেমন কিছু মনেও পড়ত না, কিন্তু রনিতের যেন সবকিছু বড্ড নিখুঁতভাবে মনে আছে। প্রতিটি নির্জন দুপুর, খয়াটে বিকেল, অস্বস্তির সন্ধে। কথায় বলে স্মৃতি সততই সুখের, বিশেষ করে কম বয়সের স্মৃতি। কিন্তু সুজয় ঠিক সুখী হতে পারছিল না। কিছু কথা ঘটনা তো মানুষ ভুলে যেতেই চায়, নিজের কাছেও লুকিয়ে রাখতে চায়। রনি তো যেন তাদের সেই বয়ঃসন্ধি আর সদ্য পা রাখা যৌবনের ভেজিয়ে রাখা দরজাগুলো বারবার হাট করে খুলে দিচ্ছে। রনিতের বাড়িটা দেখে সত্যিই অবাক হল সুজয়। একেবারে মাঠের মাঝখানে বাড়ি, দুধারে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ধানক্ষেত।
তবে পাকা রাস্তা থেকে একটা সুরকির পথ নেমে এসেছে গেট পর্যন্ত। টোটো এল অনায়াসেই, গাড়ি আসতেও অসুবিধে নেই। গেটের তালা খুলতে খুলতে রনিত বলল, আমি সাধারণত গাড়িতেই আসি, নিজের সময় মতো আসা যায় তাহলে, কিন্তু গাড়িটা একটু গণ্ডগোল করছে। গ্যারাজে দিয়েছি, তাই ট্রেনেই চলে এলাম। ভাগ্যিস এলাম, না হলে তো আর তোর সঙ্গে দেখা হতো না। দোতলা বাড়ি, চারপাশে অনেক বাগান, একধারে তালাবন্ধ গ্যারেজ। ভিতরে ঢুকে সুজয় দেখল ঘরদোরও বেশ পরিপাটি সাজানো। একতলায় খাওয়া বসার ব্যবস্থা, রান্নাঘরও আছে, দোতলায় বেডরুম। তুই স্নান সেরে নে, আমি ততক্ষণ হোম ডেলিভারিতে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিই। বিদেশে দীর্ঘদিন থেকে নিজের কাজ নিজে করতে অভ্যস্ত সুজয়, কিন্তু রনিত যেরকম নিখুঁতভাবে ট্রেতে চা, মিল্ক পট, সুগার পট, প্লেটে ক্র্যাকার সাজিয়ে নিয়ে এল, দেখে একটু অবাকই লাগল তার। সাধারণ বাঙালি পরিবারে যেমনটা হয়, ছোটবেলায় সংসারের কোনো কাজকর্ম রনিত মোটেই পারত না, মাসিমা করতেও দিতেন না, বরং মা মাঝে মধ্যেই অসুস্থ হতো বলে সুজয়ের খানিকটা অভ্যাস ছিল। স্নান সেরে এসে সুজয় দেখল ডাব্বাওলা এর মধ্যেই কখন জানি খাবার দিয়ে গেছে। জীবনবাবুকে ফোন করে জানা গেল অমিয় সামন্ত এখনও এসে পৌঁছাননি, তার ফোনটাও নট রিচেবল বলছে। তার মানে হি ইজ অন দ্য ওয়ে, বলল রনিত। কলকাতা থেকে বোলপুরে আসার এই রাস্তাটা মানে ন্যাশনাল হাইওয়ে, এর অনেক জায়গাতেই কানেক্টিভিটি থাকে না। কিন্তু ভদ্রলোক অত্যন্ত ইরেসপন্সিবল, আনপ্রফেশনাল। উনি জানেন যে ওনার সঙ্গে কথা বলার জন্যই আমি আসছি। ডিসগাস্টিং ডট। সুজয়ের বিরক্ত মুখের দিকে তাকিয়ে একটু হাসল রনিত। সবসময় কি আর ঠিক যেরকমটা জানছি সেরকম হয়? অনেক সময় তো জানা রাস্তাও অন্যদিকে বেঁকে যায়। আতলামি করিস না রনিত, আমার তো প্ল্যান ছিল ট্রেন থেকে নেমে সোজা অমিয় সামন্তর বাড়ি যাব, ওখানে সই সাবুজ সেরে ট্যুরিস্ট লজে লাঞ্চ করে নিয়ে সোজা স্টেশন। তোর সঙ্গে দেখা না হলে আমাকে এতক্ষণ ওই হতচ্ছাড়া দালালের বাড়িতে বসে থাকতে হতো কেন? শান্তিনিকেতনে তোর এত চেনাশোনা, প্রফেসর পাড়াতেও তো দু একজন এখনও আছেন, সেখানে চলে যেতিস। ওগুলো মুখের কথা, তুই ভালো মতো জানিস। 10-15 বছরের বেশি হয়ে গেল কোনো যোগাযোগ নেই, চিনতে পারবে কিনা সন্দেহ। তাছাড়া ডোন্ট মাইন্ড, এতদিন ওদেশে থেকে অভ্যাস পাল্টে গেছে, চট করে কারুর বাড়ি যাব ভাবতেই পারি না। তাহলে তো আমার এখানে তোকে নিয়ে এসে বেশ অসুবিধায় ফেলে দিলাম রে। বাজে কথা বলিস না রনিত, অন্যদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করছিস তুই। আমরা কতদিনের বন্ধু, অনেক দিন দেখা হয়নি বলে কি তোর সঙ্গেও আমার ডিস্ট্যান্স হবে নাকি? হয়নি বলছিস তাহলে? আজকাল আসলে কিরকম যেন সব গুলিয়ে যায়, যা ভাবতাম, যা ভেবেছিলাম সব উল্টে পাল্টে যায়। কথাগুলো বলতে বলতে একবার সুজয়ের দিকে তাকিয়ে আবার নিজের মোবাইলে কি যেন টাইপ করল রনিত। হঠাৎ গাটা একটু শিরশির করে উঠল সুজয়ের। রনিত চিরকালই ব্রাইট ছেলে, উজ্জ্বল চোখ, কিন্তু এখন যেন দৃষ্টিটা কিরকম তীক্ষ্ণ হয়ে গেছে, সার্চলাইটের মতো অনেক দূর দেখে নেওয়া। ঠিক সেই সময় ফোনটা বাজল। জীবন ঘড়ুই। অমিয় সামন্ত এখনও আসেননি, তবে মেসেজ করেছেন রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আসতে দেরি হচ্ছে। সুজয় বাবু যেন অপেক্ষা করেন, ফোনের ব্যাটারিও প্রায় শেষ, সেজন্যই ফোন করতে পারছেন না। এ তো আচ্ছা ঝামেলা হলো রে, আমার তো বিকেলে ট্রেনের টিকিট কাটা, ক্যান্সেল করে দে, রাতের ট্রেনে যাবি। ভদ্রলোক যদি বেশি দেরি করেন তাহলে রাতে এখানে থেকেও যেতে পারিস, আমি একলা মানুষ, অসুবিধা কিছু হবে না, না হলে তো আবার আর একদিন আসতে হবে। রনিতকে বলা যাচ্ছে না যে সবটাই তার পক্ষে খুব অসুবিধাজনক, ফলে ক্রমশ মেজাজ খারাপ হচ্ছে সুজয়ের, আর তার মেজাজের সঙ্গে পাল্লা দিয়েই যেন অবস্থা ঘোরালো হচ্ছে আকাশের। সকালের হালকা ছাই রঙের মেঘগুলো ক্রমশ যেন একটা মস্ত কালো সাপের মতো কুণ্ডলি পাকিয়ে গোটা আকাশটা ঢেকে দিচ্ছে। সাপটার চেরা জিভ ঝিলিক দিচ্ছে বারবার, তার ফোঁসফোঁসানি ছড়িয়ে যাচ্ছে বাতাসে। সূর্যের আলো দ্রুত মরে আসছে। যখন বিকেল 4টে, তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। একটু আগেই জীবনবাবু ফোন করে জানিয়েছেন অমিয় সামন্তের এখনও কোনো খবর নেই। রাত 8টা নাগাদ একটা ট্রেন আছে, যদি সেই ট্রেনটা ধরতে পারে তাহলে 11:30টায় হাওড়া পৌঁছাবে। উবার ধরার পক্ষে এই সময়টা খুব বেশি রাত নয়, কিছু রাত নয়। সুজয় মনে মনে ঠিক করে নিল অমিয় সামন্ত না এলেও সে ওই ট্রেনটাই ধরবে।
প্রয়োজন হলে কলকাতায় ভদ্রলোকের সঙ্গে কথা বলে নেবে। তেমন হলে জীবন বাড়ুইও কলকাতায় যাবেন, তারও তো দালালি টাকাটা দরকার। ঘড়িতে যখন 7টা বাজল তখন বাইরে মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়েছে। রনি তো 2 কাপ চা করে নিয়ে এল। তোর টোটোওয়ালাকে খবর দিলে আসবে না? পাগল, এত বৃষ্টিতে? এতক্ষণে টোটো তুলে দিয়ে বাড়ি গিয়ে বউকে খিচুড়ি বসাতে বলেছে। জীবনবাবু আবার ফোন করলেন। অমিয় সামন্ত আসেননি, তার কোনো খবরও নেই। ভদ্রলোক কি গাড়ি সারিয়ে ফিরে গেলেন, নাকি গাড়ি সারাতেই পারেননি? পারলেও সেটা জানার কোনো উপায় নেই। বাইরে বৃষ্টির শব্দের সঙ্গে একটা শোঁশো ঝোড়ো হাওয়া যোগ হয়েছে। রনিতের বাড়িটা একেবারে মাঠের মধ্যে বলেই হয়তো হাওয়ার ঝাপটাটা বেশি লাগছে। কাচের জানালার বাইরেটা মিশমিশে অন্ধকার। রাতে কি খাবি বলতো? তার কথায় সুজয় যে একটু চমকে উঠল, সেটা খেয়াল করে রনিত জিজ্ঞেস করল, কি ভাবছিলি এত মন দিয়ে? ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে, তোর আর ফেরার কোনো উপায় নেই। গত কয়েক বছরে রনিতের কথা বলার ধরনটা কিছুটা বদলে গেছে। এখন সে যেভাবে একটু চিবিয়ে একটা নিরাসক্ত কিন্তু জান্তব ভঙ্গিতে কথা বলে, আগে সেরকম ছিল না। রনিত বেশ খানিকটা বদলে গেছে, মনে মনে ভাবে সুজয়। তবে এটাই তো স্বাভাবিক, সে নিজেও তো অনেক বদলেছে। তোর ডাব্বাওলা আসবে না বৃষ্টিতে? প্রশ্নই ওঠে না। তাছাড়া আমি আসতেও বলিনি। অসুবিধে নেই, বাড়িতে যা আছে তাতেই হয়ে যাবে। একটু হুইস্কি খাবি তো? সূর্যের আলো দ্রুত মরে আসছে। বন্ধুর প্রস্তাবে এবার একটু অবাক হয় সুজয়। আগেরবার যখন এসেছিল তখনও বাড়িতে মদ খাওয়া নিয়ে বেশ খুঁতখুঁতানি ছিল রনিতের। সুজয়ের বাড়িতে রাতে বোতল খোলা হলে গাইগুই করছিল প্রথমটায়। এদিকেও তার মানে বদল হয়েছে। বদলটা অ্যাপ্রিশিয়েট করা উচিত। সুজয় তাই খুশি হয়ে বলে, আছে নাকি রে? কি হুইস্কি? সিঙ্গল মল্ট। তুই আসবি বলে এনে রেখেছিলাম। আমি আসব বল? এমন এক একটা কথা বলিস, তুই জানতিস নাকি আমি আসব? আরে আজ না হোক, কোনো না কোনো দিন তো আসবি। তখন আমরা দুজনে মিলে সিঙ্গল মল্ট খাব আর পুরনো দিনের গল্প করব। সেই জন্যই এটা জমিয়ে রেখেছিলাম। নিজের শোবার ঘর থেকে বোতলটা বার করে এনে দেখায় রনিত। তুই ড্রয়িং রুমে বোস, আমি গুছিয়ে আনছি। হেল্প করি তোকে। সুজয়ের কথায় মাথা নেড়ে রান্নাঘরে ঢুকে যায় রনিত। ট্রেতে 2টো হুইস্কির স্কোয়ার গ্লাস, কাচের বিকারে সোডা, আইস বাকেট, প্লেট ভরা কাজু আমন্ড। একদম নিখুঁত ব্যবস্থা। তুই কি রেগুলার এখানে খাস নাকি রে? না, আজই প্রথম। তাহলে এত সব ব্যবস্থা করে রেখেছিলি? আমি তো সব কাজ গুছিয়েই করি, তুই জানিস। ছোটবেলা থেকেই মেথডিক্যাল, প্ল্যান করে এগোনো অভ্যাস। নে শুরু কর, চিয়ার্স। কলকাতায় ফেরার আর কোনো সম্ভাবনা নেই বুঝে এবার খানিকটা রিল্যাক্স করেই বসে সুজয় একটা বড় গাল্প নেয়। সিঙ্গল মল্টের চেনা স্মোকি স্মেল, সঙ্গে একটু অন্যরকম একটা গন্ধও আছে। সেটা হয়তো এই পার্টিকুলার ব্র্যান্ডের। গন্ধটা ডিস্টার্বিং নয়, ভালো লাগে সুজয়ের। দামি হুইস্কির মজা হচ্ছে হুট করে নেশা হয় না। ধীরে ধীরে মাথার মধ্যে একটা রিমঝিম বাজনা বাজতে থাকে। রনিত বসেছে উল্টো দিকের চেয়ারে। নিজের গ্লাসে ছোট একটা চুমুক দিয়ে তাকিয়ে আছে সুজয়ের দিকে। সেই অন্তর্ভেদী দৃষ্টি। অস্বস্তি কাটাতে সুজয় প্রশ্ন করে, তোর রুমনিকে মনে আছে? রনিতের আচমকা প্রশ্নটায় সামান্য থতমত খায় সুজয়। নামটা মাথার মধ্যে ধরতে একটু সময় লাগে। তারপরে রোগা ফর্সা মুখটা মনে পড়তেই এক চিলতে হাসি। মনে থাকবে না কেন? তোর প্রথম গার্লফ্রেন্ড। গ্লাসটা তুলে নিয়ে একটা চুমুক দেয় রনিত। তারপর কতকটা নিজের মনেই বলে, হ্যাঁ আমার প্রথম গার্লফ্রেন্ড। তখন আমরা ক্লাস 10। তোর অবশ্য ততদিনে গোটা 3 গার্লফ্রেন্ড পাল্টেছে। ইপসা, উর্বি আর সেই শ্যামলা মতো মেয়েটা, কি যেন নাম ছিল। গ্লাসে আর একটা লম্বা চুমুক দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে সুজয়, ছাড় তোর নাম টাম, এখন আর মনে আছে নাকি? রনিত বলে, মনে পড়েছে। সুচেতা, কো-এডুকেশন স্কুল তো। ক্লাস 6 থেকেই প্রেম প্রেম খেলা শুরু হয়ে যেত। কে কার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তাই নিয়ে আলোচনা। লুকিয়ে বাথরুমে গিয়ে জামার ভিতরে হাত ঢুকিয়ে দেওয়া, দরজার পিছনে দাঁড়িয়ে চুমু। এসবে তোর একটা বেশ সহজাত দক্ষতা ছিল। ক্লাসের প্রায় সব মেয়েই তোর প্রেমে পড়েছিল, আর তুইও তাদের সঙ্গে শরীরের খেলাটা ভালোই খেলতিস। রনিতের কথায় এবার একটু বিরক্ত হয় সুজয়। তখন থেকে খালি পুরনো কাসুন্দি ঘাঁটছে। আরে ওই বয়সে তো ওটাই স্বাভাবিক।
সারা শরীর জুড়ে তখন একটা খাই খাই ভাব। আর মেয়েরা যেচে এলে সুজয় তাদের একটু নেড়ে ঘেঁটে দেখবে না, এত ভালো মানুষ সে নয়। প্রণীত কিন্তু থামেনি তখনও। আমি কিন্তু কিছুতেই পারতাম না। মেয়েদের দেখলেই কেমন যেন ভিতরে ভিতরে গুটিয়ে যেতাম, আড়ষ্ট হয়ে থাকতাম। মেয়েরাও সেজন্য আমাকে কেমন একটা তুচ্ছ তাচ্ছিল্য করত। তাই আমার কোনো গার্লফ্রেন্ডও জোটেনি। কিন্তু ক্লাস 10-এ রুমনি এসে ভর্তি হলো। বাইরে থেকে এসেছিল। অঙ্কে ভীষণ মাথা, কিন্তু বাংলা ভালো জানে না, বলতেও পারে না ঠিক করে। ক্লাসে সবাই হাসাহাসি করে। মেয়েটা শামুকের মতো খোলসে ঢুকে থাকে। দুজন গুটিয়ে থাকা মানুষের মধ্যে আস্তে আস্তে ভাব হলো। ওর বাড়িতে গিয়ে বাংলা দেখিয়ে দিতাম, লুকিয়ে হাত ধরতাম দুজনে দুজনের। একদিন ভয়ে ভয়ে ওর গালে ঠোঁটও রেখেছিলাম, নরম সুগন্ধি গাল, গন্ধটা এখনো মনে আছে আমার। প্রণীত আর একটা ছোট চুমুক দেয় গ্লাসে। হঠাৎ একদিন রুমনি কথা বন্ধ করে দিল, মুখের ওপর বলে দিল ওদের বাড়িতে যেন আর আমি না যাই। তখন টেস্ট পরীক্ষা এসে গেছে, খুব খারাপ রেজাল্ট হলো। পড়ায় মন বসাতেই পারছিলাম না। রুমনি সবার সঙ্গে কথা বলছে, গল্প করছে, শুধু আমি বাদ। তারপর একদিন তোর কাছে শুনলাম রুমনি বলেছে ও নাকি আমাকে ঘেন্না করে। ওর ধারণা আমি ওকে ঠকিয়েছি। আমার সঙ্গে আর একজনের সম্পর্ক আছে। সে কে সেটা বলেনি। আমি এত শকড হয়েছিলাম যে তোতলা হয়ে যাচ্ছিলাম। পরীক্ষাটা আমাকে বাঁচিয়ে দিয়েছিল। পড়ার মধ্যে ডুবে গেলাম। রুমনি আমাকে সেরকমই বলেছিল। কথাটা বলে গ্লাসে আর একটা বড় চুমুক দেয় সুজয়। ফার্স্ট পেগটা একটু তাড়াতাড়ি শেষ হলো। প্রণীত কিচেনে গিয়ে ওর গ্লাসটা ভরে আনে। সিঙ্গল মল্টের স্মোকি স্মেলের সঙ্গে সেই অচেনা গন্ধটা আবার নাকে লাগে সুজয়ের। আমার একটা খুব পছন্দের হালকা বেগুনি শার্ট ছিল, তোর মনে আছে? হালকা বেগুনি শার্ট। অনিশ্চিতভাবে মাথা নাড়ে সুজয়। হুইস্কিটা ভালো, নেশাটা জমছে একটু একটু করে। এখন ফালতু বকে সেটাকে ঘেঁটে দেওয়ার কোনো ইচ্ছে নেই ওর। রুমনির সঙ্গে ফেসবুকে যোগাযোগ হয়েছে বছর 2 আগে। দিল্লিতে থাকে। অনেক বছর কেটে গেছে তো। রাগ পড়ে গেছে। তাই কেন অমন করেছিল জানতে চাইতে বলল, তুই ওকে বলেছিলি তনবীর সঙ্গে প্রেম চলছে আমার। রোজ দুপুরে তনবীর মা যখন বাড়িতে থাকে না, তখন আমি যাই ওদের বাড়িতে। বিশ্বাস করেনি রুমনি। পরদিন লুকিয়ে গেছিল দেখতে। তনবীর পড়ার ঘরের জানলার আধখোলা পাল্লা দিয়ে উঁকি মেরে ওর শরীর হাতড়াতে দেখেছিল আমাকে। 15 বছর বয়সে প্রেমিকের কাছে ওরকম ভয়ঙ্কর ঠকে যাওয়া রুমনি এখনও আমায় ঘেন্না করে জানিস। আমি কিন্তু ওকে বলিনি। সেদিন ওই হালকা বেগুনি শার্টটা তুই আমার কাছে চেয়ে নিয়ে গেছিল পরবি বলে। বাইরে বৃষ্টিটা ক্রমশ বাড়ছে। সুজয় বুঝতে পারছে হুইস্কিটা আজ একটু তাড়াতাড়ি কবজা করছে ওকে। 3 নম্বর পেগটা ঢেলে এনে বসেছে রনিত। সুজয়ের কপালে ঘাম দেখেই বোধহয় এসি টেম্পারেচারটা আরেকটু কমিয়ে দিয়ে বড় আলোটা নিভিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালল। সুজয়ের ঠিক পিছনেই ল্যাম্পটা। আলোর বৃত্তের মধ্যে সুজয়। আবছা অন্ধকার থেকে রনিতের গলা কানে এল, কেয়াকে কি তুই তোদের লেকটাউনের ফ্ল্যাটে নিয়ে যেতিস নাকি রে? মাসিমা তো তখন প্রায়ই বাগবাজার চলে যেতেন। বাড়ি ফাঁকা থাকত। কি যা তা বলছিস রনিত? পুরনো কথা ছাড় না। সুজয় বুঝতে পারে তার গলা সামান্য জড়িয়ে যাচ্ছে। কেয়ার সঙ্গে কলেজে আমার প্রেমটা সবাই জানত। কিন্তু তুই অনেক বেশি হ্যান্ডসাম, অনেক ব্রাইট ফিউচার। তাই পাপড়ির সঙ্গে তোর স্টেডি একটা সম্পর্ক আছে জেনেও যখন হাত বাড়ালি কের বাধা দেয়নি। লেকটাউনের ফাঁকা ফ্ল্যাটে তুই ওর শরীর চেটেপুটে নিতিস আর আমার সঙ্গে ওর দূরত্ব বাড়ত। কেয়া ধরেই নিয়েছিল পাপড়িকে ছেড়ে দিয়ে তুই ওকেই বিয়ে করবি। আহমেদাবাদে চান্স পাওয়ার পর অবশ্য তুই ওদের কাউকেই ধরে রাখিসনি। কিন্তু তখন আর আমার কাছে ফিরতে পারেনি কেয়া। শুধু একদিন কাঁদতে কাঁদতে বলেছিল সব। পুরোটা বিশ্বাস হয়নি জানিস। তোকে বড্ড ভালোবাসতাম তো, কিন্তু ভয় হয়েছিল একটা, আলগা ভয়। সেজন্যই বোধহয়। কথাটা শেষ না করেই উঠে কিচেনে যায় রনিত। সুজয়ের জন্য আর একটা পেগ বানিয়ে আনে। রাত বেশি হয়নি বোধহয়। ঘড়িটা একবার দেখলে হয়, কিন্তু ইচ্ছে করছে না। সুজয় বুঝতে পারছে তার চোখ দুটো আস্তে আস্তে বুজে আসছে। কোয়েনাকে কি রেখে এসেছিস? রনিতের কথায় সমস্ত শরীরে একটা প্রবল ঝাঁকুনি লাগল সুজয়ের। জমাট নেশা সত্ত্বেও পরিষ্কার বুঝতে পারল রনিত স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভয় পেয়েছিলাম তো, তাই তুই বিদেশে চলে যাওয়ার পরে বিয়ে করলাম। সম্বন্ধ করে বিয়ে। কিন্তু কোয়েনার সঙ্গে খুব ভাব হয়েছিল আমার। ফুরফুরে 3টে বছর। তারপর তুই ছুটিতে এলি।
তোদের শান্তিনিকেতনের বাড়িতে জোর করে ধরে নিয়ে এলি আমাদের। তোর হাসি, বিদেশের গল্প, দামি পারফিউম, দামি চকোলেট, কথায় কথায় কোয়েনার শরীরের প্রশংসা। আমি বুঝতে পারছিলাম বিপদ আসছে, ছটফট করছিলাম, কিন্তু কোয়েনা ততক্ষণে জালে আটকে গেছে। তোদের কুয়োতলায় বালতি করে জল ঢেলে ওকে স্নান করিয়ে দিচ্ছিলি তুই। ভিজে শাড়িতে জলতরঙ্গের মতো হাসছিল কোয়েনা। দূরে দাঁড়িয়ে নিজেকে সেদিন ভীষণ নিরুপায় মনে হচ্ছিল জানিস। মাস 6 লেগেছিল তোর ব্যবস্থা করতে। একদিন বিকেলে বাড়ি ফিরে দেখলাম কোয়েনা চলে গেছে। কোথায় গেছে বলেনি। উকিলের চিঠিতে ওর বাপের বাড়ির ঠিকানা ছিল। আমি আন্দাজ করেছিলাম, কিন্তু তখনও তো পৃথিবীটা এত ছোট হয়ে যায়নি। মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল। কোয়েনার শরীরে তখন আমার বীজ ছিল সুজয়। সে কোথায়? তাকে কোথায় রেখেছিস তোরা? বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল। ইনফ্যাক্ট কোয়েনাও তখন আর বাচ্চা চাইছিল না। আমিও কমপ্লিকেশন বাড়াতে চাইছিলাম না। জড়িয়ে জড়িয়ে হলেও খোলাখুলি বলে সুজয়। এতখানি নেশা সত্ত্বেও মেজাজটা চড়ে যাচ্ছে তার। এখন মনে হচ্ছে এইসব বাজে বাজে কথা শোনানোর জন্যই বোধহয় রনিত তাকে সিঙ্গল মল্ট খাইয়ে জামাই আদর করেছে। বোকাটা বোঝে না এসব ফালতু সেন্টিমেন্টের কোনো মূল্যই সুজয়ের কাছে আর নেই। সুজয়ের ইচ্ছে করে বলে দিতে যে কোয়েনার নেশাও তার অনেক দিন কেটে গেছে। কোয়েনা এখন বাংলাদেশের ছেলেদের সঙ্গে শুয়ে পয়সা রোজগার করে। আমি জানতাম আমার বাচ্চাটাকে তুই খুন করবি। জড়িয়ে যাওয়া চোখটা সামান্য খুলে তাকায় সুজয়। রনিতের দৃষ্টিটা কেমন যেন অস্বাভাবিক। অস্বস্তি হয় সুজয়ের, সধান্ত হয় সুজয়ের। চোখটা বুজে ফেলতে ইচ্ছে করে, কিন্তু সাপের চোখের মতো তার দৃষ্টিটাকে আটকে দিয়ে হিসেসে গলায় রনিত বলে, বছর 3 আগে উপল গেছিল আলাস্কায় একটা সেমিনারে। ও যে আমার পরিচিত তোরা জানতিস না। ছবিতে তোদের দেখলাম, হ্যাপি কাপল, বাচ্চা টাচ্চা নেই। তখনই সব ঠিক করেলা ফেলেছিলাম। আমি তো খুব মেথডিক্যাল প্ল্যান করে চলি, তুই বুঝতেই পারিসনি। অমিয় সামন্ত বলে আসলে কেউ নেই। জীবন ঘড়ুইকে বাড়ি কেনার প্রস্তাবটা আমিই দিয়েছিলাম, যাতে তুই দেশে এলেই জানতে পারি। ওয়েদার রিপোর্ট দেখেই আজকের দিনটা ঠিক করলাম। তারপর একেবারে ছকমাফিক ট্রেনে তোর সঙ্গে হঠাৎ দেখা, বাড়িতে নিয়ে আসা। রনিতের মুখে কেমন একটা অদ্ভুত হাসি। গাটা শিরশির করে ওঠে সুজয়ের। উঠে বসতে চেষ্টা করে কিন্তু পারে না। রনি তো সেটা বুঝতে পারে। উঠতে চেষ্টা করিস না, পারবি না। তোর প্রত্যেক পেগের সঙ্গে ঘুমের ট্যাবলেট মেশানো ছিল। তবে চিন্তা করিস না, ট্যাবলেটে তুই মরবি না। আমি নিজে হাতে তোকে মারব। রনিত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সুজয় বুঝতে পারে তার শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত নেমে যাচ্ছে। প্রাণপণে নিজের শিথিল শরীরটাকে আয়ত্তে আনার চেষ্টা করতে বলে, পাগলামি করিস না, পুলিশ তোকে। কথার মাঝখানেই হো হো করে হেসে ওঠে রনিত। চোখটা বুজে ফেলতে ইচ্ছে করে, কিন্তু সাপের চোখের মতো তার দৃষ্টিটাকে আটকে দিয়ে হিসেসে গলায় রনিত বলে, পুলিশ? পুলিশ কি করবে? তুই যে আমার সঙ্গে এসেছিস কেউ জানে না, কেউ দেখেনি। ডাব্বাওলাও যখন খাবার দিতে আসছে তখন তোকে স্নানে পাঠিয়ে দিয়েছিলাম। বললাম না আমি প্ল্যান ছাড়া কিছু করি না। চিন্তা করিস না, পুলিশ আমাকে ট্রেস করতে পারবে না। কথা বলতে বলতে এগিয়ে আসে রনিত। একটা হিংস্র হাসি ওর চোখে মুখে। সুজয় বুঝতে পারে রনিতের হাত দুটো ওর গলার ওপর চেপে বসেছে। প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করে সে, কিন্তু সাঁড়াশির মতো শক্ত আঙুলের চাপ ক্রমশ বাড়ছে। ছটফট করতে করতে একসময় নড়াচড়া থেমে যায় সুজয়ের। গলাটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় রনিত। হাত দুটো ঝেড়ে নেয় একবার। সুজয়ের পকেট থেকে কাগজপত্র সব বার করে নেয়। যে ফোনটা থেকে জীবন বারুইকে ফোন করত তার সিমটা খুলে সবগুলো এক জায়গায় জড়ো করে সামান্য কেরোসিন ঢেলে পুড়িয়ে ছাইটা ফেলে দেয় সিঙ্কে। তারপর গ্যারাজের তালা খুলে গাড়িটা বার করে এনে সুজয়ের দেহটা পিছনের সিটে তুলে দিয়ে বেরিয়ে পড়ে। তখনও বৃষ্টি পড়ছে মুষলধারে। রাস্তাঘাট জনমান বশূন্য। শহর ছাড়িয়ে বেশ কিছুটা গিয়ে রাস্তার পাশে গাড়ি দাঁড় করায়। একটু দূরেই রেল লাইন। বডিটা কাঁধে করে তুলে এনে লাইনের ওপর শুয়ে দেয় রনিত। মাথাটা এমনভাবে রাখে যাতে একদম তার ওপর দিয়েই চাকাগুলো যায়। কাজ সেরে গাড়িতে উঠে ঘড়ি দেখে, 1:05। গুড টাইমিং। 1:30 নাগাদ একটা এক্সপ্রেস ট্রেন আছে। পরশুর কাগজটা খেয়াল রাখতে হবে। ট্রেন লাইনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির আত্মহত্যার খবর আশা করা যায় বেরোবে। গাড়িতে উঠে ওয়াইপারটা অন করে। বৃষ্টির জল সরে গিয়ে সামনের রাস্তাটা স্পষ্ট হয়ে ওঠে। কলকাতার দিকে রওনা দেয় রনিত।